আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমার সালাম জানবেন, আমার ভালোবাসা জানবেন। আর আজকে ভয়েস অফ টাইম, ঠিক না, সময়ের কণ্ঠস্বর, যদিও বাংলাটা আমার বেশি ভালো লাগবে ইংরেজির চেয়েও, তবু আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তের যেই বিশেষ প্রেরণাটুকু তারা নিতে চান সেটা আমি ধরতে পারছি। আমি মনে করি তবু আমরা আমাদের ভাষায় যত তাড়াতাড়ি বিভিন্ন রকম ধারণাগুলোকে আমরা অনুবাদ করে নিতে পারি, তত তাড়াতাড়ি আমরা আরও আমাদের সংকটগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলে একমত হবেন যে আমরা খুবই ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি, এবং এই ধরনের সভা, এই সময়ে যদি মূল প্রশ্নগুলোকে আমরা মোটামুটি ধরতে পারি, চিহ্নিত করতে পারি এবং পরস্পরের সঙ্গে মীমাংসা করবার জন্যে আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি, এটা কিন্তু বিরাট অবদান রাজনৈতিক দিক থেকে। কেমন এই যে আমরা জন আকাঙ্ক্ষা কথাটা ব্যবহার করেছি, দেখেছেন না? জন আকাঙ্ক্ষা। আমি কেন বাংলার কথা বলি? কারণ বাংলাতে চিন্তা করতে শিখলে আমরা কিন্তু শক্তিশালী রাষ্ট্র গঠন করতে পারবো। যদি আমরা বাংলা চিন্তা করতে না পারি তাহলে কিন্তু শক্তিশালী রাষ্ট্র আমরা গঠন করতে পারবো না। পৃথিবীতে কোনো জাতি নিজের ভাষায় চিন্তা করতে যদি সে সক্ষম না হয়, সে কিন্তু শক্তিশালী কোনো রাষ্ট্র সে গঠন করতে পারে না। তার অজান্তে সে অনেক কিছু নিয়ে আসে বিদেশ থেকে, বাইরে থেকে, বা কলোনিয়াল যে ঐতিহ্য থেকে নিয়ে আসে, কিংবা সাম্রাজ্যবাদী প্রোপাগান্ডা থেকে নিয়ে আসে, যেটা আগামী দিনে আমাদের জন্য খুব বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। যেমন আরেকটা উদাহরণ দিয়ে, জেন একটা শব্দ ব্যবহার করে তরুণরা, মনে আছে না? আপনারা দেখেছেন যে এটা কিন্তু কর্পোরেট শব্দ। মানে বলা হয় যে আজকালকার তরুণরা তাদের এই নিজেদের দেশে শিক্ষা টিক্ষা দরকার নেই, তাদের ঐতিহ্য দরকার নেই, তাদের ধর্ম কিছু দরকার নেই। ওই বিল গেটস থেকে আরম্ভ করে বড় বড় কোম্পানিগুলো যেভাবে তাদেরকে টেকনোলজি শেখায়, এই কম্পিউটারের সামনে বসে ওরা ওদের কী চাওয়া পাওয়া এটা তারা বুঝে যায়, এবং ওটা তারা ক্লিয়ার বুঝে, এবং তারা রাস্তায় নামে তারা সমাজকে তারা বদলে দেয়। জেন কথাটা খেয়াল রাখেন। এই জেন কথাটা কিন্তু ইজিপ্টে, মনে আছে না আপনার, তার যে বিপ্লব, আরব স্প্রিং, এই সময় কিন্তু এটা ব্যবহার শুরু হয়েছে। ওটা কিন্তু এক ধরনের সকল ডিজিটাল বিপ্লব ছিল। আমাদের এখানে একটা ডিজিটাল বিপ্লব জেন মার্কা হয়েছিল, সেটা ছিল ওই যখন শাহবাগে আন্দোলনটা হয়েছে। ফলে শব্দ ব্যবহার এবং পাঠ্যক্রম থেকে আমি কী গ্রহণ করব এবং কী গ্রহণ করব না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে তরুণদের আমি খুব কাতরভাবে বিনয়ের সঙ্গে বলবো যে একটু সতর্ক থাকতে হবে শব্দ ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, আমার একটা ছোটো ভাই একটু বলে গেছে, খুব সুন্দর করে সে বলেছে এবং ভালো লেগেছে আমার, যে আমার এক বন্ধুর সঙ্গে, আমার বন্ধুর সম্পর্কে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর উদ্ধৃতি দিয়ে সে কথা বলেছে যে বুদ্ধিজীবীরা যদি তাদের কথা শুনলে, বা তারা আসলে সমাজকে বদলায় নেই, বদলেছে তরুণরা, বা কিছুটা অনেকটা এরকম বলেছে। আমি মূল উদ্ধৃতিটা বলি। তার মূল উদ্ধৃতিটা ছিল এরকম যে বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, এটা বলেছে। কিন্তু আরেকটা কথা বলেছে, ওটা কিন্তু তরুণদের মনে রাখতে হবে, বুদ্ধিজীবিতা ছাড়া কোনো বড় ঘটনা কিংবা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবো না, এই বুদ্ধিজীবীদের। ওকে, 2 নম্বর সে আরেকটা কথা বলেছে। আমি কেন বলছি, তরুণ এবং আমি তো ভালোবাসি, সুন্দর করে বলেছে, ভালোবাসা থেকে বলছি। এটাও সত্যি কথা নয় যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের গণ অভ্যুত্থান হচ্ছে এটা তারা জানতো না, ভুল কথা। 2023 সালে আমি এবং তুষার এখানে হাজির হয়েছি। 2023 সালে আমাদের একটা বই বেরিয়েছে, একসে বলতে পারে এটা আমাদের যৌথ প্রযোজনা। আমি লিখেছি, তুষার আমার সঙ্গে কথা বলেছে, আমাদের বন্ধুরা, আমার নিজেরা পড়ার সঙ্গে কথা বলেছি। আমাদের একটা বই ছিল, বইটির নাম ছিল গণ অভ্যুত্থান ও গঠন। 2023 সালের 5ই অগাস্টে এটা প্রকাশিত হয়েছে। ফলে বাংলাদেশের তরুণদের বিশাল একটা অংশ সেই বই দ্বারা প্রভাবিত হয়েছে, সেই বই তারা পড়েছে এবং অনেক দিক নির্দেশনা পেয়েছে, ঠিক আছে? ফলে বুদ্ধিজীবীরা দিক নির্দেশনা দিতে পারেন, এটা ঠিক নয়। 2023 সালের 5ই অগাস্ট বইটি বেরিয়েছে এবং 2014 সালের 5ই অগাস্ট গণ অভ্যুত্থান হয়েছে।
ফলে বুদ্ধিজীবিতা ছাড়া তরুণরা যদি ভাবে যে তারা বড় কোনো কিছু করবে, এটা ভুল ধারণা। বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানের জন্যে এই সমাজ বহুদিন ধরে তৈরি ছিল এবং এইটার নেতৃত্ব শ্রমিকরাও নিতে পারত, কৃষকরা হতে পারত। বারুদ কিন্তু জমা ছিল, বারুদটা কিন্তু জমা ছিল, ম্যাচের কাঠি জ্বালানোর লোক ছিল না। ফলে তরুণরা ম্যাচের কাঠিটা জ্বালিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাচের কাঠিটা জ্বালিয়ে যেহেতু তারা বুদ্ধিজীবিতাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে নাই, তারা বুদ্ধিজীবিতার চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করে নাই, সজীব এবং সক্রিয় চিন্তাকে গুরুত্বপূর্ণ মনে করেনি। ফলে তারা কিন্তু তাদের বিজয়ের ফসল তুলে দিয়েছে ওই চুপ্পুর হাতে। এটা কিন্তু বুঝতে হবে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ তাদেরটাকে সাড়া দিয়ে তারা তৈরি ছিল, তারা জীবন দিয়েছে। কিন্তু তরুণরা আজকে তাদেরকে জবাবদিহি করতে হবে যে এই গণ অভ্যুত্থানটা কেন আজকে চলে গেল, কেন আজকে চলে গেল এমন একটা শক্তির কাছে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজকে আমরা এখানে কথা বলছি, আজকে তো তাদের উচিত ছিল এখানে কথা বলা, নাকি? যদি আমরা জনগণকে অংশগ্রহণ করাতে চাই, জনগণকে আগামী দিনে নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে তাই যে তারা ভূমিকা রাখুক, তাহলে এটাকে বলে এই যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে গঠন। ভাষাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বুঝে বলি। আকাঙ্ক্ষা, বাসনা, কামনা শব্দটা আমরা ব্যবহার করি ইহলৌকিক চাহিদার জন্য। এটা ঠিক আছে, ইহলৌকিক চাহিদা, আমাদের ইহলৌকিক মানে চাহিদা আছে, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা খুব ভালো। কিন্তু যেটা আমরা খেয়াল করতে হবে, শব্দটা কিন্তু অভিপ্রায়। অভিপ্রায় শব্দটা এসছে উইল থেকে, জনগণের সামষ্টিক অভিপ্রায়। এটা আইনি শব্দ এবং এটা রাজনৈতিক সাহিত্যে এই শব্দটা ব্যবহার হয়। বাংলা আমরা এটাই অনুবাদ করি, কম বেশি বাংলাতে শব্দটা পরিচিত হয়েছে। আমাদের সংবিধানের মধ্যেও এই শব্দটাই আছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা আমাদের সংবিধানে আছে। ফলে এই শব্দটা, এই যে শব্দ বন্ধ, এটা অত্যন্ত গভীর। তার মানে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে গণতন্ত্র বলে, এটাকে কিন্তু গণতন্ত্র বলে। আমরা সমাজে দেখেন, যেহেতু চিন্তার কথাটা বলেছি, সজীব এবং সক্রিয় চিন্তা আমরা করি না। যেহেতু আমরা করি না, ফলে এই যে কথাটা জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এবং সেটা যখন জীবন্ত হাজির হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাই কিন্তু রাষ্ট্র, এটাই কিন্তু জনগণ, এটাই কিন্তু জনগণের অভিপ্রায় বাস্তবে বর্তমান হওয়া। এই অভিপ্রায়কে বাস্তবায়িত করেছে কারা? সাঈদ কি মুগ্ধ কি যাদের কথা বলেছেন, প্রায় 1000 মানুষ জানা অজানা শহীদ জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়ে কাতরাচ্ছেন, অনেকে এখনো পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না, অনেকে হয়তো আমরা চিনিও না। তাহলে এই যে জনগণ আসলো, সামনে হাজির হলো, নিজেকে বিলিয়ে দিয়ে সে একটা রাষ্ট্র কায়েম করতে চাইল, এবং সেই রাষ্ট্রটা গণ শব্দটা গণ, এখান থেকে গণতন্ত্র। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা নির্বাচন করি, বুঝি কিনা বলেন? আমি এটাই বুঝি যে নির্বাচন হলো গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর নদী এটা কী কথা, আমরা একদিন শুনছি নির্বাচন, আর আপনি বলতেছেন গণতন্ত্র না। সমস্যা নেই, কী জন্য? কারণ হলো গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কি করে বাস করবেন, ওটা হলো নির্বাচন। যে বাড়ির এখন কে প্রধান হবে, কে চালাবে, কে বাজেট করবে, কে খাওয়া কিনবে, কে বিতরণ করবে, ঠিক আছে, কে শাসন করবে, এই যে নিয়ম ঠিক করা, এটাকে বলে সরকার। দেখতে পেয়েছেন আকাশ পাতাল তফাৎ। তাহলে বাড়ি ঠিক নেই আপনার, আপনি কি সরকার চাচ্ছেন, কৃষি সরকার চাচ্ছেন? সেই জন্য আমরা বারবার বলছি গঠন গঠন গঠন, কনস্টিটিউট করা, গঠন করা। তাহলে এই শব্দটা যদি আমরা স্পষ্ট না বুঝি এই ধারণাগুলো, তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করব। ঠিক তরুণরা এই গণ অভ্যুত্থানে
অভূতপূর্ব নেতৃত্ব দিয়েছে। আমি তাদেরকে প্রশংসা করেছি, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় প্রশংসা করেছি। কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক, এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে, এই অভাবটা আজকে আমাদের একটা খুব বড় ধরনের বিপদের মধ্যে ঢুকে দিয়েছে। ঠিক আছে, ফলে আমি বলবো যে তরুণদেরকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, তারাই কিন্তু আগামী দিনের দেশের নেতা নেতৃত্ব। কিন্তু বুদ্ধিজীবিতার প্রতি নেতিবাচক ধারণা, আমি যেহেতু নিজেকে মনে করি সজীব এবং সক্রিয় বুদ্ধিজীবিতার চর্চাটা রাষ্ট্র গঠনের গোড়ায় থাকে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে একটা অভিপ্রায় হিসেবে রূপ দেয় বুদ্ধি, আমাদের প্রজ্ঞা এটা রূপ দেয়। এটা যদি আমরা চর্চা না করি, সমাজে না থাকে, সেই রাষ্ট্রে আপনি হাজার হাতুড়ি পিটিয়েও আপনি কি করবেন, আপনি গণতন্ত্র আনতে পারবেন। কারণ এটার সঙ্গে আমাদের অভিপ্রায়, যেখানে আমরা যারা হাজির আছি, নিজেকে জিজ্ঞাসা করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার কিনা। যদি আপনি মনে করেন এই ধারণাগুলো আপনার কাছে পরিষ্কার না, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যা পাইছেন, আপনি যা ওটাই আপনি পেয়েছেন, আপনি যা আপনি তাই পেয়েছেন। যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ফলে আগে কিন্তু বুদ্ধিজীবিতার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, ডিসকোর্সের ক্ষেত্রে, আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা সামষ্টিক ইচ্ছা তৈরি করতে হবে, সামষ্টিক অভিপ্রায়। এটা ছিল সবচেয়ে আদর্শ জায়গা। এই ধরনের সভাগুলোকে আদর্শ জায়গা বলে, যেখানে সামষ্টিক অভিপ্রায় তৈরি করে সমাজ। বাইরে থেকে কমিশন করে হয় না। বাইরে থেকে যখনই কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই বোঝা গিয়েছে এই রাষ্ট্র আপনাদের হাত থেকে চলে গিয়েছে বহু দূরে। আর তরুণরা এটা ধরতে পারবে না। 2-3 জন তরুণ উপদেষ্টা হতে পারেন, কিন্তু তরুণরা এটাকে দৌড়াইয়া ধরতে পারবেন না। এবং আপনারা এখন বিভক্ত তৈরি করবেন, নিজেদের মধ্যে ঝগড়া করবেন, একজন একজনের বিরুদ্ধে নিন্দা করবেন, আর পত্রিকা ছাপা হবে ত্রাণের টাকা কে কতটা মেরেছেন। আমি মনে করি তরুণদের কাছে আমাদের বিনয়ের সঙ্গে আবেদন, আপনারা বুদ্ধির জায়গায় ফিরে আসেন। যতটুকু বুদ্ধি আপনারা অর্জন করেছিলেন, আপনারা ততটুকু অর্জন করেছেন। এটাও ঠিক নয় যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে তরুণরা সব কিছু করেছে, এই অহংকারটুকু আপনাদেরকে ত্যাগ করতে হবে। কারণ তারা করেন নাই। তারা, বলেছি আমি, যে ম্যাচের দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল, অভিমুখটা ঠিক করার দরকার ছিল, আগুনটা জ্বালাবার দরকার ছিল। তারা সে ঐতিহাসিক, এই আগুন জ্বালাবার এই ঐতিহাসিক কাজটা কিন্তু তারা করেছেন। এটার জন্য সারা পৃথিবীর মানুষ আজকে তাদেরকে প্রশংসা করছে। কিন্তু ঠিক একইভাবে তারা যে রাষ্ট্রটা, তারা এই যে সরকারটা তারা আজকে আনলেন, তাদের জ্ঞানের অভাবের জন্য অন্য কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমি বুদ্ধিজীবিতার দিক থেকে বলছি, যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের চিন্তার দুর্বলতা। কারণ আপনারা বুঝতে পারেন না যে গণ অভ্যুত্থানকে কখনোই পুরানা সংবিধানের ভেতরে ঢোকানো যায় না। আইনে পড়বেন, আপনি রাজনৈতিক সাহিত্যে যাবেন, বড় বড় বিভিন্ন দার্শনিকদের লেখা পড়বেন, তারা শুনলে অবাক হয়ে যাবে, গালে হাত দিয়ে বসে থাকবে, এই পোলাগুলো করলো কি, এই ছেলেরা করলো কি, তাদের হাতে যে সোনার হীরার খণ্ড, এটা তারা নিজেরা ফেলে দিল তার হাত থেকে। এটার জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আপনি এটা করেছেন। ফলে তরুণ বলে আমাকে বলতেছে যে আমি বয়সে ভারে নুব্জ না, আমি বয়সকে কিছু মনে করি না, আমার চেয়ে বেশি তরুণ না আপনারা কেউ। কিন্তু প্রথম কথা আপনাদেরকে বুঝতে হবে যে তারুণ্য বয়সের সঙ্গে সম্পর্ক নাই, তারুণ্য চিন্তার সঙ্গে এখানে, এবং দূরদৃষ্টির সঙ্গে। জনগণকে যদি নিয়ে চলতে চান, জনগণকে নিয়ে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় গণতন্ত্র, এবং জনগণের অভিপ্রায়টা আমরা বিসর্জন দিয়ে এখন আমরা একটা উপদেষ্টা সরকার বানিয়েছি। এটা উচিত ছিল আমার ভাষা অন্তত অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লব কথাটা আমি ব্যবহার করি না ভিন্ন কারণে। বিপ্লব বলে লোক মনে করে আমরা বোধ হয় বলশেবিক বিপ্লব করতে নামছি না, এটা করতে নামছি না। আমরা খুব সহজ, আমরা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, একেবারে সহজ জিনিস। একটা অর্থনীতি যেটা জনগণের অর্থনীতি, এমন একটা গণতন্ত্র যেখানে জনগণ অংশগ্রহণ করতে পারে, সরাসরি অংশগ্রহণ করতে পারে। আমাদের সংবিধানেও আছে প্রশাসনের সকল স্তরে
কী করবে? জনগণ অংশগ্রহণ করবে। তো এখন কি আমরা প্রশাসনের সর্বস্তর অংশগ্রহণ করতে পারবো? এই সরকারের কথাই ধরুন, আপনি বিএনপির কথা বাদ দেন, আগামী কি সরকার আসবে এটা বাদ দেন, এই সরকারে তো আপনি পারছেন না। এই সরকার এখনো পর্যন্ত কি আমাদেরকে বলেছে যে ভাই এই যে সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করে, যারা একটু আমাদেরকে সমালোচনা করে, বা এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, ভিডিও করেছে, বিভিন্ন ক্যাম্পেইন চালিয়েছে, আপনারা সকলে জানেন। কেন আমান আছে এখানে, আমরা দেখেছি মাহমুদুর রহমান সাহেব আছেন, কে কনক সারোয়ার আছেন, কে পিনাকি আছেন। আপনারা তাকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে গিয়েছে। তো এই সরকার একবারে বলেছে, আচ্ছা এদের কথা একটু শুনি, যাদের আন্দোলনের ফলে, যাদের প্রোপাগান্ডার ফলে, যাদের বিভিন্ন রকম প্রচারের ফলে আমরা এই জায়গায় এসেছি। তারা কী বললেন? তারা বললেন, তরুণদেরকে বললেন, এই তোমাদের জন্য আমরা ক্ষমতায় এসেছি। ওদের জন্য এসেছি না, এটার জন্য আসেন না, জনগণের জন্য এসেছি। তাহলে জনগণ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত আমাদের যারা তরুণ তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে তারুণ্য এক জিনিস আর জনগণ আলাদা। জনগণ এটা রাজনৈতিক পরিভাষা, আর তারুণ্য হলো কর্তা। তারুণ্য ইতিহাসের কর্তা, আর জনগণ হলো সেই বিশেষ উপাদান যাদেরকে আমরা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা স্তরে যখন তাদেরকে আমরা চেষ্টা করব এবং তাদেরকে আমরা নিয়ে আসবো, সেখানে বিভিন্ন এই ছোটো ছোটো এই ধরনের সবার মধ্যে এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্কের জন্য, তখনই কিন্তু আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের একটা উদ্ভব আমরা কিন্তু ঘটাতে পারব। ফলে এই দুটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন শুধুমাত্র ভাষা আমাদেরকে কত পরিমাণ পিচ্ছিল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে। তৃতীয় জিনিসটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান কিন্তু সমাপ্ত করেছে সাধারণ সৈনিকেরা, জেনারেলরা নয়, সাধারণ সৈনিকেরা। সাধারণ সৈনিকেরা যখন বলেছে আমরা আর গুলি করব না, কারণ তারা একটা শ্রমিকেরই সন্তান, তারা একটা কৃষকেরই সন্তান, তারা একটা গরিব বাপের মায়েরই সন্তান। সে দেখতে পাচ্ছে তার সন্তানকে এই রাষ্ট্র হত্যা করছে, ও কিন্তু অস্বীকার করছে গুলি করছে। ফলে ওই সৈনিকটার কথা কিন্তু মনে রাখবেন। ফলে ভাববেন না এটা শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভুল। যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা বুঝবো যে এই যে আজকে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি হয়েছে এটা 2 মাসের জন্য, কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়াটা আমরা যদি দেখি, আমরা যদি জনগণের দিক থেকে দেখি, এটা কিন্তু খুব ভালো না। যেটা তুষার খুব সুন্দর করে বলেছে, এটা খুব ভালো লক্ষণ না। ফলে আমরা এই ম্যাজিস্ট্রেসি চাইনি। আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছি পুলিশকে রিফর্ম করা, পুলিশকে ফিরিয়ে আনা। পুলিশ যদি ফিরিয়ে না আসে তাহলে উচিত ছিল খুব দ্রুত বেগে পুলিশকে পলাতক ঘোষণা করা। পুলিশকে কেন পলাতক ঘোষণা করা হলো না? না হওয়ার কারণ খুব সিম্পল, কারণ যে কোনো কারণে হোক না কেন হয়তো তারা আমাদেরকে প্রমাণ করতে পারবেন না শেখ হাসিনা আমলে যারা পুলিশ ছিল তারা প্রত্যেকে বাংলাদেশের পুলিশ ছিল কিন্তু, নরকলি কোথায়। 2 নম্বর কারণ হচ্ছে যখন পুলিশ অতীতে দুর্নীতির কথা বলেছেন আমরা, পুলিশ এর আগে মাসে 2, 3, 4 বেলা 50 লাখ টাকা তারা কামাতো। তো আপনার এই ছোটো চাকরির জন্য ফিরে আসবে নাকি বিপ্লবের পরে? আমাকে বলে আসবে, কেউ আসবে না। সে ফলে আপনার তো আগেই বোঝা উচিত ছিল পুলিশ আসবে না। তাহলে আপনি প্রস্তুতি নিলেন না কেন? আপনি কেন প্রস্তুতি নিলেন না আইন শৃঙ্খলা রক্ষাকে, থানাগুলোকে রক্ষা করা, বা সেই ক্ষেত্রে পুলিশ আপনার কী ভূমিকা রাখবে? এখন জনশৃঙ্খলা রক্ষা করাটা একটা সবচেয়ে বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বারবার বলা হয় বিপ্লব কিন্তু ডিনার পার্টি না। ফলে তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি না। ফলে আমাদেরকে মনে হয় এই বাস্তবতা আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে। তো এই কথাগুলো বলার পরে আমি আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অল্প অল্প করে ব্যাখ্যা করবো, যেটা আমাদের করা দরকার। কিন্তু এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কাজটা করতে পারতাম সহজে, এখন এই কাজটা আমাদের অনেক কঠিনভাবে করতে হবে। তবুও তো কাজ শুরু করতে হবে আমাদেরকে। আপনারা জানেন যে আমার সংবিধান ও গণতন্ত্র পড়েছেন এবং তুষার সাক্ষী, সে বলেছে খুব সুন্দরভাবে, সে তার বক্তব্যটা বলেছে, আমরা দীর্ঘকাল ধরে বাংলাদেশের সংকটটা কী করে সংবিধানের মধ্যে রয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য এটা কী করে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করতে হয়, এ নিয়ে আমরা কথা বলেছি। এখন আমি ওই বিষয়টা সম্পর্কে রাজনীতি এবং আইন এই দুয়ের সম্পর্ক নিয়ে কিছু কথা বলবো। আশা করি এটা আমাদের আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে বা আগামী দিনের লড়াইকে
আমরা কোন দিকে নেব, কিভাবে সংগঠিত হব সে সম্পর্কে ধারণা নেবে। প্রথমত আমাদেরকে পরিষ্কার হতে হবে সকলকে যে জনগণ কথাটা রাজনৈতিক। জনগণ কথাটা জাস্ট আমরা একসঙ্গে বিমূর্তভাবে এটা একটা বালুর বস্তা কি আলুর বস্তা এরকম কিছু না। জনগণ মানে তারাই যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং হাজির রয়েছে, এটা হলো জনগণ। এখন দেখেন তর্কটা কীভাবে করে, আচ্ছা আওয়ামী লীগের কি এখন আগামী দিনে নির্বাচন করার অধিকার আছে? এটা কুতর্ক না, আমি এর উত্তর দেব না, এটা কুতর্ক। এই প্রশ্নটা তোলার ধরনটাই ভালো না, ধরনটাই মূল প্রশ্নকে অ্যাভয়েড করে। কেন করি আমরা এই প্রশ্ন? কারণ জনগণ কি এটা পরিষ্কার না আমার কাছে। অবশ্যই কোনো ফ্যাসিস্টের, যেহেতু লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, অবশ্যই কোনো ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নাই। আপনি কি আরেকবার কি ফ্যাসিস্ট রাষ্ট্র চান? যদি না চান তাহলে আওয়ামী লীগ কেন? ফ্যাসিবাদ কি আর অন্য দলে নাই? ফ্যাসিবাদ কি আমাদের মধ্যেও নাই? আমাদের মধ্যেও আছে এবং সমাজের মধ্যে আছে, বিপুলভাবে আছে। তাহলে নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে যে জনগণ কথাটা সুস্পষ্টভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা ফ্যাসিস্ট শক্তি বিরোধী এবং যারা অন্যের কোনো মত সহ্য করে না, যারা নিজের মতকে একমাত্র সহি বলে মনে করে, নিজের পরিচয়কে একমাত্র সহি বলে মনে করে এবং অন্যের উপর চাপিয়ে দেয়, এরা যেই নামেই হোক না কেন, এটা সেকুলার হোক কি ইসলামিক হোক কি আওয়ামী হোক বা যেই নামেই হোক, এটাকে বলে ফ্যাসিজম এবং এরাই হলো ফ্যাসিস্ট শক্তি। এরাই কিন্তু মব জাস্টিস করে। মব জাস্টিস হাওয়া থেকে হয় না, মব জাস্টিস করে কারণ ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে। ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে বলেই মাজার ভাঙা হয় ধর্মের নামে। ফলে আমাদেরকে পরিষ্কার বলতে হবে যে লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিপক্ষে না। কোনো রাজনৈতিক দল সম্পর্কে যখন আমরা মন্তব্য করব, এটা অত্যন্ত অন্যায় করব। কেন? রাজনৈতিক দল করার অধিকার সকলের আছে এবং বিএনপিরও অবদান আছে এই গণঅভ্যুত্থানে, জামাতে ইসলামের অবদান আছে গণঅভ্যুত্থানে, আমরা জানি, আপনি জানেন। কিন্তু তারা সেই অবদানটা রেখেছে জনগণ হিসেবে। তারা যতক্ষণ তারা জনগণ হিসেবে অবদান রাখবেন, জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে। এখন এই ক্ষমতাকে ফর্মালি করার কি পদ্ধতি, এটা তো আমি মুখে বললাম। তো মুখে বলে যে জামাত শুনবে না, বিএনপি শুনবে না, এটা পদ্ধতি কি? এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে বা এই আপনি বলতে পারেন ইভেন আইনিভাবে। কীরকম সেটা? সেটা হলো এই, আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করতে পারতাম। সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজ, তরুণরাই বোঝাতে পারতাম তাদের সঙ্গে বিরোধিতা না করে। আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন। তো নতুনভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের কিছু সময় লাগবে। এই সময়টা আসেন আমরা জনগণের কাছে যাই, আপনারাও জনগণের কাছে যান। আমরা জেলায় জেলায় যাই, উপজেলায় উপজেলায় যাই, সেখানে গিয়ে আমরা আলোচনা করি আমরা কি করব, আমরা কি করে বাংলাদেশটা কেমন লাগবে, আমাদের যার মনে কি আছে সে বলুক এবং তার কথাগুলো আমরা সারমর্মে বিভিন্নভাবে আমরা সামনে নিয়ে আসি। সেখান থেকে আমরা একটা ন্যাশনাল গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাই, তারা সেটাকে একটা খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করুন এবং সেটা তারা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই গণপরিষদে তারা এটা হাজির করুক এবং গণপরিষদ সেটাকে সকলের ভোটের মাধ্যমে আপনার বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এটাকে পাশ করে নিয়ে এসে একটা রেফারেন্ডামের মাধ্যমে একটা গঠনতন্ত্র প্রণয়ন করুন। এই যে আমি এক নিঃশ্বাসে কথা বললাম, এটা কিন্তু অনেকটা হলো ম্যানুয়ালের মতন, পৃথিবীর সব দেশে এটা জানে, সবাই জানে এভাবে হয়। গণপরিষদের মধ্য দিয়ে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় আর সংসদের নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়। তাহলে রাষ্ট্র এবং সরকার এক না? কিন্তু আমরা যদি এখানে বসে জিজ্ঞাসা করি, আমাদের অধিকাংশই জানি না রাষ্ট্র আর সরকার এক না। হয়তো রাজনৈতিক দলগুলোও জানে না রাষ্ট্র এবং সরকার এক না। তার নির্বাচনে তো রাজনৈতিক দলগুলো অবশ্যই থাকবে। তো তারা গণপরিষদ নির্বাচনে আসুক এবং এসে বলুক তারা কী ধরনের রাষ্ট্র চায়। তাহলে তাদেরকে তো আপনাকে আনতে হবে। আপনি জনগণ যখন বলেন তখন তো তাদেরও তো অধিকার আছে, তারা তো জনগণের প্রতিনিধিত্ব করে। আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র উপর থেকে কিছু কমিশন চাপিয়ে দেবেন, তাহলে
রাজনৈতিক দলগুলো এটা মানবে কেন বলুন? মানে তারা কিন্তু বিরোধিতা করছে। এই বিরোধিতা কিন্তু কোনো দরকার ছিল না। এটা কিন্তু অতি সহজে আলাপ আলোচনার মাধ্যমে পাবলিকলি কিন্তু সমাধান করা যেত সহজে। এবং আপনি দেখেছেন যে আপনি এর আগে এই যে তারেক রহমান এর আগে একরকম বক্তব্য দিয়েছেন, তার শেষ বক্তব্য শুনুন, তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা তো জনগণই এনেছে, জনগণের সরকার, তো এই সরকার আমরা সমর্থন করবো। তো এতটুকু তো পেয়েছেন তার কাছে, তো বাকিটুকু পাওয়ার জন্য তো তাকে কথা বলতে হবে তার সঙ্গে। আপনার তো দেশ থেকে বাইরে কেউ নন, আপনি তো ফেরেশতা নেমে আসেন নাই, তাহলে কেন কথা বলবেন? আপনারা কীভাবে করবেন? একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হলো আপনাদের বোঝাতে হবে, সে আপনি বিএনপিকে বোঝাতে হবে, জামাতকে বোঝাতে হবে, অন্যান্য যেসব দলগুলো আছে বোঝাতে হবে যে ভাই আমাদের জনগণ এখন একটা নতুন গঠনতন্ত্র চায়, আপনারা বলেন আপনারা কী চান। যদি তারা বলে যে আমরা তো এটা চাই না, তো ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা একটা রেফারেন্ডাম দিই, দেখি জনগণ কী চায়। নাকি আপনি জনগণ ছাড়া তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এই সরকারের বৈধতা একমাত্র জনগণের কাছ থেকে আসবে। তাহলে আপনি একটা রেফারেন্ডাম দেন, আপনি রেফারেন্ডাম দিয়ে বলেন যে আচ্ছা তোমরা কি একটা নতুন সংবিধান চাও, নতুন গঠনতন্ত্র চাও, নাকি এই এখনকার যে সংবিধান আছে এই শেখ হাসিনার তৈরি করা ফ্যাসিস্ট সংবিধান, এটা কাটা ছেঁড়া করে রাখতে চাও। হলে প্রত্যেকটা দল তার কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। আমরা বলবো এখান থেকে আমি ওলিউল্লাহ নোমান, আমরা বলতেছি আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে, আমরা প্রচার করব জনগণের কাছে যে ভাই আমাদের নতুন গঠনতন্ত্র লাগবে। জনগণকে বাদ দিয়ে কারো পক্ষে আমি বলি বা যে কেউ বলো আমরা কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিতে পারবো না। এটা যখনই পারবো এটা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে, এবং একই সঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেটা আমরা বাংলাদেশকে একত্র রাখবা, ঐক্যবদ্ধ রাখা, জনগণকে একসঙ্গে রাখা, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। ফলে এটা অত্যন্ত একটা কঠিন পরিস্থিতি। এখন সেই জন্য আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই কিছু কনসেপ্ট, কিছু ধারণা পরিষ্কার থাকতে হয় মাথার মধ্যে। আমি বিশেষত তরুণদেরকে উদ্দেশ্য করে কথাটা বলব। জনগোষ্ঠী কথাটার পরে পরবর্তী যে ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। এটা পলিটিক্যাল কমিউনিটি। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ 72 সালে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে আমাদেরকে গঠিত হতে, নিজেদেরকে নিজেরা গঠন করতে দেওয়া হয় নাই। 72 সালের সংবিধান উপর থেকে চাপিয়ে দেওয়া, যারা পাকিস্তানের সংবিধান লিখবার কথা তারা এসে বলেন আমরা তোমাদের সংবিধান লিখে দেব। তারাও লেখে নাই, এটা লিখেছেন কামাল হোসেন, ভালো মানুষ, এর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কোনো দেশের সংবিধান কোনো ব্যক্তি কি লেখে? ভাই আমি একটু বুঝে বলেন, কোনো ব্যক্তি লেখে? খসড়া করে, এটা তো জনগণ করে। তো এই যে এতটা বছর আপনারা ব্যক্তির লেখা সংবিধান, উনি নিজেও বলে কামাল হোসেন আমাদের সংবিধান প্রণেতা, আপনারা বলেন না? এটা তো ওনাকেও ছোটো করা, এটা কামাল হোসেন বেচারা, উনিকেও তো ছোটো করা। উনি তো লেখেন, উনি লিখে দিয়েছে খসড়া আনিসুজ্জামান সাহেব বাংলা করছে, আর আপনারা বলছেন এটা পবিত্র সংবিধান। এটা কী করে পবিত্র হল? এটা কি কোরআন শরীফ? তাহলে এই যে সমস্যাগুলো রয়ে গেছে দেখুন, এই যে দেখেন রাজনৈতিক জনগোষ্ঠী কথাটা না বোঝার ফলে, রাজনৈতিক জনগোষ্ঠী না বোঝার ফলে আমরা কী বলি? আমরা কে হয়ে যায় বাংলাদেশি, কে হয়ে যায় বাঙালি, কে হয়ে যায় মুসলমান, কে হয়ে যায় হিন্দু, কে হয়ে যায় নারী, কে হয়ে যায় পুরুষ, কে হয়ে যায় ট্রান্সজেন্ডার, হয়ে যায় না? কিন্তু আমরা তো সকলে এক, আমরা তো একই জনগোষ্ঠীর অন্তর্গত। এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সেখানে তো জাতিবাদের স্থান নাই, সেখানে পরিচয়বাদের স্থান নাই। আমার যে অধিকার আপনারও সে অধিকার। আপনি বাঙালি হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি ভিন্ন একটা মতাদর্শের হতে পারেন, আপনি সেকুলার হতে পারেন, কেউ নাস্তিক হতে পারে, কিন্তু সকলে সেই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। এই হলো রাজনৈতিক জনগোষ্ঠীর কথাটার মানে। ফলে জাতিবাদ থেকে মুক্ত হওয়া, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, সকল প্রকার বিশৃঙ্খলা অনৈক্য থেকে মুক্ত হওয়ার জন্য জনগণকে এই ধারণাটা আপনাকে দিতে হবে যে তোমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। সেই রাজনৈতিক জনগোষ্ঠীর রাজনৈতিক নাম হলো বাংলাদেশ। এই হলো কথা। যদি আপনি এটা করতে না পারেন তাহলে বিভক্তি বাড়বে সমাজের মধ্যে। বলে এই আমি কেন হলাম না,
আমার এই হলো পরিচয়, এটার একমাত্র পরিচয়। বাংলাদেশে 95% মুসলমান, ফলে এটা তাদেরই রাষ্ট্র হতে হবে, ওই হিন্দুত্ববাদীর মতন এখান থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে হবে, এটা বলবেন না আপনি? এটা তো বলতেছেন। যখন আপনি বলেন এই দেশে 95% মুসলমান, এটার অর্থ কী? এটা তো ফ্যাসিজমের ভাষা। হলে তো কী এসে থাকে? তার মধ্যে অন্য কেউ থাকবে না, অন্য কোনো ধর্ম থাকবে না, সকলে থাকবে। এই জন্য রাজনৈতিক পরিভাষাটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী। দয়া করে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে রাখতে হবে। এখন ধরুন এই যে ঢুকে গেল গণ অভ্যুত্থানটা, আমরা তরুণরা ঢুকে ফেলো কিসের মধ্যে? এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে। আমরা শপথ করলাম ওটার মধ্যে। এখন আপনাকে এই সরকারের কোনো এই যে বৈধতা, আমি তো প্রথম থেকে বলেছি তাদের বৈধতা নেই, বৈধতা তাদেরকে এখন কোথা থেকে প্রমাণ করতে হবে? সংবিধানের ভিতর থেকে প্রমাণ করতে হবে। খেয়াল করেন কী সমস্যা কী করছে এখন। সংবিধানের ভিতরে কেমনি করবেন? নাই তো, নাই। তা আপনি কী করে করবেন? আপনি কি গায়ে জোরে করবেন? আমরা বসে আছি, দেখি দেখান কেমনি করবেন। আমরা বসে আছি, আমি যত এই পর্যন্ত যত আপনার যারা আমাদের স্বনামধন্য যারা উকিলরা আছেন, স্বনামধন্য যারা বিচারকরা আছেন, তাদেরকে বিনয়ের সঙ্গে বুঝে দেখান। তো তারা কী দেখালো এই পর্যন্ত? একটা মাত্র জিনিস তারা দেখালো আমাদেরকে, কুমিরখানা মতন, যে 106 নামে আমাদের অনুচ্ছেদ একটা আছে সংবিধানের মধ্যে। 106 অনুচ্ছেদ অনুসারে তারা কি করবে? তারা প্রেসিডেন্টের একটা মতামত চাইবেন হাইকোর্টের কাছে, আদালতের কাছে। কথা খেয়াল করেন, এটা কিন্তু আদালতের মতামত। এই আদালত কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে আদালত নিজেও কিন্তু অবৈধ। জনগণ এসে গেছে, বাড়ির যারা মালিক তারা হাজির হয়ে গেছে, আর সব কিন্তু অবৈধ দখলদার। এরা তো অলরেডি বাড়ি যাবার কথা, এটা কি থাকার কথা? আপনার বাড়ি নিয়ে গেছিল অন্য, এখন আপনি দখল করছেন। আপনি কি ওদের কাছ থেকে শুনবেন ওরা কি আইন করবে? ওরা কোনটা বৈধ কোনটা অবৈধ ওরা ঠিক করে দেবে। এটাকে হয় কোথায় বলেন? এটা আমরা কাণ্ডকান্তারা বুঝি। তাহলে আপনি এটা দ্বারা সংবিধানের ভিতর থেকে এটা পারবেন না। এখন এই ধরনের আইনি সমস্যা কখন সমাধান হয়? হয় যখন সমস্যাটা শুধুমাত্র সাংবিধানিক, যখন কোনো রাষ্ট্রের কোনো সাংবিধানিক বিপর্যয় তৈরি হয়, কোনো সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন কি হয়? তখন এই ধরনের সাংবিধানিকভাবে আইনিভাবে তার সমস্যাটা হয়। কিন্তু যেখানে গণ অভ্যুত্থান হয়, তাকে কখনো অতীতের পুরানো যেটা সে ফেলে দিবার কথা, যেটা রাখবার কথা না, তার অধীনে ঢোকানোটা এটা কখনো ঠিক না। এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে, এবং আমি প্রথম থেকে বলে আসছি এটা খুব বড় ধরনের সংকট আগামী দিনে তৈরি করবে। এবং এটা আমি বারবার বলেছি, এটা বলাটা এটা আমার বুদ্ধিবৃত্তিক দায়। তারা কী কী তর্ক দেবেন আমি জানি। তারা কেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, আমি উকিলদের ভাষায় জানি, মুখস্থ ভাষায় এগুলো। ডক্ট্রিন অফ নেসেসিটি যখন আইনি সংকট হয় তখন খাটে, কিন্তু বাংলাদেশের সংকটটা রাজনৈতিক, এটা আইনি নয়। ফলে যদি উকিলরা বলে থাকেন এটা আইনি সংকট, তারা ভুল বলছেন, এটা আইনি সংকট না। গণ অভ্যুত্থান ঘটেছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ পুরনো ব্যবস্থাকে ফেলে দিয়েছে। এখন তার নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করবার কথা। এখন যেহেতু সে প্রবর্তিত হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়েছে একদম ফোকাস ওয়েতে, একেবারে পরিষ্কারভাবে এই গঠনতন্ত্র প্রণয়নের কাছে নিবদ্ধ করা। এই খুব কাজ। আমি সে নিবদ্ধ করা করতে গিয়ে তার যত রকম মন্ত্রী পরিষদ আছে সকলকে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় পাঠিয়ে তাদের উচিত ছিল জনগণের অভিপ্রায় আর সেখান থেকে গ্রহণ করা এবং জনগণের সঙ্গে কথা বলা, জনগণের ইচ্ছা, জনগণ কী চেয়েছে, জনগণ কী জন্য জীবন দিল, এটা তাদেরকে জানো। তাহলে আমরা এই যে আইনি ব্যাপারগুলো তারা কী কী বলবেন? সাংবিধানিক ধারাবাহিকতা দেখবেন, এগুলো বলবে ডক্ট্রিন অফ নেসেসিটি। উকিলরা খুব গুরুগম্ভীর ভাষায় বলবে, এগুলো কিন্তু কিচ্ছু, কিন্তু এটা ভুয়া। আমি আগে বলেছি সেটা ভুয়া। গণ অভ্যুত্থান পরে এইসব কথা বলার কোনো যুক্তি নেই। এবং এটা যখনই বলবে, এই বলার মানে হলো সংবিধানের নামে জনগণের অভ্যুত্থান, জনগণের অভিপ্রায়কে দাবিয়ে দেওয়া, প্রতি বিপ্লব ঘটানো। এই জন্য আমি এটাকে বলছি একটা সাংবিধানিক প্রতি বিপ্লব। এই সাংবিধানিক প্রতি বিপ্লব থেকে আমরা কী করে আগামী দিনে আমরা যেভাবে অগ্রসর হব, এটা আমাদেরকে খুবই গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে।
এখন আমি আরও যে ব্যাপারটা আপনাদেরকে বিশেষভাবে বলবো, কিছু কথা আমি অন্যান্য সবাই বলেছি, আমি রিপিট করবো না, তফসিল অনেক কথা বলেছি। আপনারা মনে রাখবেন, গঠনতান্ত্রিক কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে আপনারা ছাত্ররা, তরুণরা যদি এই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে চান, আপনারা জেলায় জেলায় গিয়ে যেটা করছেন এবং একটা সাংগঠনিক ফোরাম করছেন, ভালো কথা, আমি এটার পক্ষে। কিন্তু জেলায় গিয়ে দয়া করে ঝগড়া করবেন। জেলায় গিয়ে আপনাদের প্রথম কাজটা হবে যে জনগণের সঙ্গে বসা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়নের তাদের যে ইচ্ছা এবং অভিপ্রায়, এটা বোঝার চেষ্টা করা। এটা আমাদের প্রথম কাজ। এটা খুব ভালো করে বুঝতে হবে জনগণ কী চায় আসলে, বা আমরা কোনো মৌলিক খুব বড় খুব রেভলিউশনারি কিছু করার জন্য আমাদের সমাজ কি তৈরি, নাকি আমাদের সমাজকে আরও একটু দীর্ঘকাল এডুকেট করতে হবে, প্রচার করতে হবে, আরও তর্ক বিতর্ক করতে হবে। আমি সেই তর্ক বিতর্ক করার জন্য তৈরি, অসুবিধা নেই। যদি সমাজের চিন্তার সে অভাব থাকে, সেই চিন্তার অভাব না মিটিয়ে আপনি জবরদস্তি কিছু করতে পারবেন। আপনারা গণ অভ্যুত্থান ও গঠন বা সংবিধান ও গণতন্ত্র এগুলো আমরা লিখেছি বলে আজকে আপনারা সব টেলিভিশনের লোকজন আমার সামনে এসে কথা শুনছেন, আমি কিছু কথা বলতে পারছি। আমাকে তো গত প্রায় 17 থেকে 20 বছর কথা বলতে দেওয়া হয়নি, আমাকে তো কথা বলতে দেওয়া হয়নি। তাহলে কথা বলতে দিন। এই যে কথা বলার যতটুকু অধিকার আমরা পেয়েছি আপনাদের কাছে পৌঁছাবার, এটা যদি স্থির থাকে, এটাও যদি থাকে, আমি সন্তুষ্ট। যেটা তুষার খুব সুন্দর বলেছে, আমরা অলরেডি এম্পাওয়ার। রাষ্ট্র গঠন করতে পারি নাই, কপাল চাপড়াবো, আল্লাহর কাছে দুঃখ করে বলবো কী অপরাধ করেছিলাম, এতগুলো ছেলে জীবন দিয়েছে, কী অপরাধ করেছিলাম যে তুমি একটা নতুন রাষ্ট্র গঠনের একটা ব্যবস্থা আমাকে তৈরি করো না। সে বলবে তোমাদের সন্তানেরাই ভুল করেছে, এটার দায় তোমাকে নিতে হবে। আমি নিচ্ছি সে দায়, আমাদের সন্তানেরাই ভুল করেছে। আজকে আমরা ম্যাজিস্ট্রেসি দিতে হচ্ছে সেনাবাহিনীকে, আর সেখানে থাকার দরকার ছিল তরুণরা। পুরো রাষ্ট্র পরিচালনার সমাজের সর্বস্তরে তাদের থাকবার কথা ছিল, তারা উঠে এসেছে, তাদেরকে জনগণ নেতৃত্বে বসিয়েছে। এই ঘটনাটা কিন্তু ঘটে নাই। ঘটনা যেহেতু ওই যে শুরুতে আমি বলেছি, বুদ্ধিজীবিতার প্রতি, জ্ঞানের প্রতি কোনো শ্রদ্ধা নেই। জ্ঞানের প্রতি শ্রদ্ধা না থাকলে তো হবে না রে ভাই। এখন এরপর আমরা কী কী শব্দগুলো আমরা একটু বুঝিয়ে বলি। একটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, আমরা ব্যবহার করি না, কথায় কথায় বলি অন্তর্ভুক্তি। কাকে অন্তর্ভুক্ত করবেন? কাকে অন্তর্ভুক্ত করবেন? আপনি কি ফ্যাসিস্টকে অন্তর্ভুক্ত করবেন? তাহলে অন্তর্ভুক্তিমূলক কথাটা কিন্তু বিভ্রান্তিমূলক। কথাটা হতে হবে যে আমাদের এখন অবশ্যই মতাদর্শিক লড়াই, সাংস্কৃতিক লড়াইটা করতে হবে জোরের সঙ্গে। এই সাংস্কৃতিক লড়াই চালাবার ক্ষেত্রে রাষ্ট্র যেন নিজের পক্ষে আমাদেরকে একটা পাহারা দেয়। এই লড়াইটা চালাতে হলে আমাদের সমাজে বহু পশ্চাৎপদ চিন্তা, ধর্ম সম্পর্কে বহু অন্ধকারাচ্ছন্ন চিন্তাভাবনা আমাদের সমাজে রয়ে গেছে। এটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই। ফলে আমাদের লম্বা একটা বুদ্ধিবৃত্তি, একটা লম্বা একটা সাংস্কৃতিক লড়াই আমাদেরকে চালাতে হবে। এবং সে চালাতে গেলে আমাদের সকলকে, আমরা যারা একটু লেখালেখি করি, আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন গঠনতন্ত্র নিয়ে কি চিন্তা আমরা শুরু করবো না? হ্যাঁ, করবো। আমি মনে করি সেটা শুরু করতে হলে আমাদেরকে প্রথমত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় লাগে। যে কোনো গঠনতন্ত্রে কিছু মৌলিক বিষয় লাগে। আমি কি সময় বেশি নিয়েছি না? মৌলিক বিষয় লাগে। সেটা হলো 1 নম্বরটা যেটা লাগে যে আমরা এই কীভাবে আমাদের সংবিধানে আমরা কী কী জিনিস থাকবে, কী কী জিনিস সম্পর্কে আমরা সচেতন হব। প্রথম হলো ঔপনিবেশিক চিন্তাভাবনা থেকে মুক্তি। ঔপনিবেশিক কি? যত রকম কাঠামো, রাষ্ট্রের যত রকম আইন ইংরেজের আমল থেকে আমরা বহন করে আনতেছি। তার মধ্যে রয়েছে এই যে পার্লামেন্টারি ব্যবস্থা। আমরা সকলে মনে করি এটা হলো একমাত্র রাষ্ট্রের ফর্ম, ধরন। এটা নাও হতে পারে। আচ্ছা, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার হলে কী সমস্যা? তারা জনগণকে তো এটাও বলবো যে হতে পারে প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার, হতে পারে না? কীরকম জনগণ চায়, রাষ্ট্রের রূপটা কীরকম হবে, আমরা কোথাতে, বা আমাদের নিজেদের দেশে এমন কোনো ঐতিহ্য আছে কিনা। আমরা একটা গ্রাম সভ্যতা, আমাদের সমাজগুলো কি আলাদা, নদী আলাদা করে দিয়েছে। এক একটা গ্রাম অর্থনৈতিকভাবে এমনকি প্রশাসনিক আইনিভাবেও প্রায় স্বাধীন। গ্রামগুলো প্রায় স্বাধীন। এভাবে কিন্তু আমাদের এখানকার সংস্কৃতি গড়ে উঠেছে।
তাহলে আমাদের এখানে কেন একটা ডিসেন্ট্রালাইজ একটা স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠল না? কেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এখনই করতে হবে। আমাদের আগামী দেশের যে গঠনতন্ত্র, যে সরকারি রূপ আমরা কল্পনা করব, তার কিন্তু কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মানে ছোট ছোট যেসব জেলা উপজেলা আছে এদেরকে নিয়ে একটা ছোট ছোট প্রশাসনিক এবং গঠনতান্ত্রিক কেন্দ্র, রাষ্ট্র এক জায়গায়, এবং তারা নিজেরা স্বাধীন, ইকোনমিক ইস্যুতে তারা স্বাধীন, প্রশাসনিক ক্ষেত্রে তারা স্বাধীন, আইনের ক্ষেত্রে তারা স্বাধীন। এরশাদ সাহেব একবার ডিসেন্ট্রালাইজ করতে চেয়েছিল আদালতকে, এটা আমরা কিন্তু কাজ করতে পারি নাই। দেখা গেছে তার উদ্দেশ্য ভালো ছিল না, ফলে এটা কাজ করে নেয়। কিন্তু আদালতকে থাকতে হবে জনগণের কাছে, তো কী করে নেব? এই যে বিভিন্ন রকম ইস্যু আমাদের নিয়ে আমরা ভাবতে পারবো, এবং এটা নিয়ে আমরা অগ্রসর হব। বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ, বিচার বিভাগের স্বাধীনতা কথাটা বলা সহজ। 1/11 সরকার বিচার বিভাগের স্বাধীনতা আনবে বলে মিলিটারি কায়দায় নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করতে চেয়েছিল। এটা হয় নাই, উল্টাটা হয়েছে। দেখছেন না আপনারা? উল্টাটা পেয়েছেন আপনি। ফলে বিচার বিভাগের স্বাধীনতা কি করে আমাদের মতন দেশে আমরা রাখবো, আমরা কায়েম রাখবো, এটা আমাদেরকে ভাবতে হবে। মানবিক এবং সামাজিক ন্যায় বিচার এগুলো আমরা মুখে বলি, এটা আমরা মুখে বলি, কিন্তু তারপরেও কিন্তু আমরা কি করি? পরস্পরের মতের প্রতি আমরা অসহনশীল। আমরা মন্দির ভাঙি, মাজার ভাঙি, কারো কথা শুনি না, ওদের মিছিলে গিয়ে আমরা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি? এটা কি আমাদের স্বভাবের মধ্যে, নাকি আমাদের জ্ঞানের অভাব, নাকি আমাদের প্রতিষ্ঠানের অভাব? এটা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে এটা আমাদেরকে ভাবতে হবে। তো আমি কথা বাড়াবো না, আমাদের বলতে অনেক কথা আমি বলতে পারবো। আমি আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত কাতরভাবে বলবো একটা কথা, সেটা হলো এই যে আমরা নতুন সংকটের মধ্যে পড়েছি, এবং তরুণদেরকে বলবো এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের অনেক বেশি বুদ্ধিবৃত্তিকভাবে এবং চিন্তাকে অনেক বেশি সজীব রাখতে হবে, এবং সহনশীলভাবে সমাজকে আমাদের এগিয়ে নিতে হবে। সেই সহনশীলতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকেও আমাদের সঙ্গে নিতে হবে, তাদেরকে অ্যান্টাগোনাইজ করে। দেখুন, ছাত্ররা একটা নাগরিক কমিটি করেছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে সন্দেহের চোখে দেখছে। কারণ তারা মনে করে তোমরা নাগরিক দল করো অসুবিধা কি, কিন্তু তোমরা কিংস পার্টি হয়েও না। মানে এই সরকারের সুবিধা নিয়ে তোমরা আরেকটা কিংস পার্টি বানাবে না, এটাই তো প্রত্যাশা। তো ছাত্রদের কিংস পার্টি পড়ার দরকারটা কি? আমি মনে করি এখন যেটা দরকার সেটা হলো একটা বিপুল বুদ্ধিজীবী আন্দোলন এবং সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের চিন্তার পরিবর্তন, এবং চিন্তার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করা, যে ভিত্তি অস্বীকার করা কারো পক্ষে সম্ভব হবে না। এবং সেই ভিত্তিটা যদি আমরা তৈরি করতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার বা আমাদেরকে অর্জন করবার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সেই লড়াইয়ে আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।